দীর্ঘ ১০ বছর পর সুইজারল্যান্ড থেকে দেশে ফিরছে নির্লজ্জ প্লেবয় আব্রাহাম রৌদ্র খান। নারী যেন তার কাছে হাতের খেলার পুতুল। আজ পর্যন্ত সে কতজন নারীর সঙ্গে রুম ডেট করেছে তার নিজেরই কোনো হিসাব নেই। নারীরাও যেন রৌদ্র মানেই পাগল। এর পেছনে দুটি কারণ রয়েছে। এক, রৌদ্র দেখতে এতই আকর্ষণীয় যে একবার দেখলেই মেয়েরা আর অন্য কারো দিকে তাকাতে চায় না। দুই, রৌদ্রের পরিবার যেমন কোটিপতি তেমন রৌদ্র নিজেই একজন বিখ্যাত টপ বিজনেসম্যান, যার কঠিন চরিত্র ও কঠোর নিয়ম সবাইকে কাঁপিয়ে রাখে। সুইজারল্যান্ডে আব্রাহাম রৌদ্র খান নাম ইতিমধ্যেই বিখ্যাত হয়ে গেছে। এখন আব্রাহাম রৌদ্র খান সুইজারল্যান্ডের নাগরিক, সাথে একজন বড় বিখ্যাত বিজনেসম্যান। আব্রাহাম রৌদ্র খান যেমন বিজনেসে নামকরা একজন টপ বিজনেসম্যান, তেমনি প্লেবয় নামে কুখ্যাত। তার জীবন দুই দিকেই একরকম উন্মাদ। একদিকে ব্যবসার জগতে কঠিনপতি হিসাবে শীর্ষে থাকা, আর অন্যদিকে নারীদের জীবনকে খেলাধুলোর মতো উপভোগ করা। দাঁড়াও বন্ধুরা, ভিডিওর মজায় যাওয়ার আগে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে সবার আগে আমাদের ভিডিও তোমার কাছে চলে যায়। চলুন এবার গল্পে ফিরে আসি। খানবাড়িতে যেন উৎসবের আয়োজন চলছে। কতদিন পর খানবাড়ি বড় উত্তরাধিকারী বাড়ি আসছে। সবার মনেই যেন এই আনন্দ। কিন্তু এত আনন্দের মাঝেও শুধু একজনের মনে আনন্দ নেই, আর সেই হলো খানবাড়ি মেজো ছেলের মেয়ে তাবাসসুম ফিহাতুরা। ছোট সময় রৌদ্রের সঙ্গে ধাক্কা লাগায় কি থাপ্পড়টাই না দিয়েছিল, একদম দাঁত নড়ে গিয়েছিল। আজ সেই দাঁত নড়ার ব্যথা যেন জাগ্রত হচ্ছে এমন মনে হচ্ছে। তাবাসসুম মনে মনে ঠিক করে নিয়েছে রৌদ্র বাড়িতে আসলে রুম থেকে বেরোবেই না। আব্রাহাম রৌদ্র খানের বাবা আনোয়ার খান, তার দুই ভাই আশিক খান আর আরিফুল খান। আনোয়ার খানের সন্তান আব্রাহাম রৌদ্র খান বড় ছেলে, আর আরশি ছোট মেয়ে। আশিক খানের মেয়ে তিথি আর তুরা। আরিফুল খানের সন্তান আয়ান বড় ছেলে, আর আরফা ছোট মেয়ে। এয়ারপোর্ট থেকে বের হলো আব্রাহাম রৌদ্র খান। রৌদ্র উচ্চতা 6 ফুট 1 ইঞ্চি, দুধের মতো ফর্সা শরীর, নানা জায়গায় ট্যাটু, হাতে ব্যান্ডের ওয়াচ, জিম করা মাসল, দৃঢ় শরীর, পরনে সাদা শার্ট, নীল জিন্স, কালো জ্যাকেট, চোখে সানগ্লাস। রৌদ্র জ্যাকেট কাঁধে ঝুলিয়ে বাঁ হাত দিয়ে ছুটকেস ধরে এয়ারপোর্ট থেকে বের হলো। বের হতেই দেখল পুরো পরিবার দাঁড়িয়ে আছে। রৌদ্র এগিয়ে এসে আনোয়ার খানকে জড়িয়ে ধরে বলল, হাই ড্যাড, কেমন আছো? আনোয়ার খানও রৌদ্রকে জড়িয়ে ধরে বললেন, আমি ভালো আছি মাই সান, কিন্তু এখন আরও ভালো হয়ে গিয়েছি সন্তানটাকে কাছে পেয়ে। পাশ থেকে তিথি ভিজিলিয়ে বলল, রৌদ্রদা, তোমাকে তো একদম বিদেশি বেদাদের মতো লাগে। বাংলাদেশে আসার আগে একবার বাঙালি হয়তো আসতে পারতে, যেমন নরো ধুতি, লুঙ্গি, আর বাকিটুকু বলতে পারল না। রৌদ্র থামিয়ে তিথির কান মোচকিয়ে ধরে বলল, আর তোর কানটাও মোচকানো দরকার। তিথি কান ছাড়াতে ছাড়াতে বলল, আহ রৌদ্রদা, লাগছে, ছাড়ো বলছি। সকলেই দুজনের কাণ্ড দেখে হেসে উঠল। রৌদ্র সবার সাথে কথা বলল, তারপর নিজেই একান্ত প্রাইভেট কারে চলে গেল। কিছু দূর আসার পর কাউকে ফোন করল। ফোনের ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে এলো, হ্যালো বেবি, হাউ আর ইউ? হে বেবি, আই এম ইন বাংলাদেশ। রিয়েলি? লেটস মিট লেটার। আমি বাসায় যাচ্ছি। বাসায় গিয়ে মমের সঙ্গে দেখা করে আমি তোমার কাছে আসছি। বি রেডি টুডে। আজ কিন্তু তোমার সঙ্গ চাই আমার, রিয়েলি। ওকে বেবি, কান্ট ওয়েট। রৌদ্র বাসায় এসে তার মম রোশনি খানের সাথে কথা বলল। তুরার মা তনুজা খানের সাথে কথা বলল। আরফার মা হিমি খানের সাথে কথা বলল। সবার সাথে কথা বলে নিজের রুমে চলে গেল। বিকেলে তুরা বেলকনির গ্রিলের উপর বসে উপন্যাস পড়ছে। আজ সারাদিন ঘর থেকে বের হয়নি। অনেকে ডেকে গেছে খাওয়ার জন্য, কিন্তু তুরা খিদে নেই বলে সবাইকে জানিয়ে দিয়েছে। বাতাসে তুরার লম্বা লম্বা চুল হালকা হালকা উড়ছে। তুরা দেখতে একদম পরীর মতো, হলুদ বর্ণের গায়ের রং, হরিণের মতো টানা টানা চোখ, যেন কোনো আদর্শ পরী। সূর্যের আলোয় তার চুল ঝলমল করছে, আর পাশের বাগানের পাতারা যেন তার দিকে তাকিয়ে শান্তির সুর গাইছে। রৌদ্র রেডি হয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে রোশনি খানের উদ্দেশ্যে বলল, মম, আমি বের হচ্ছি, একটা কাজ আছে, দেরি হবে আসতে, চিন্তা করো না তুমি।
রোশনি খান এগিয়ে এসে বলল, সে কি, তুই তো আসলিই আজকে, এখনই আবার কোথায় যাচ্ছিস? রৌদ্র রোশনি খানের কাঁধ জড়িয়ে ধরে বলল, তোমার বৌমা আনতে যাচ্ছি। রোশনি খান অবাক চোখে তাকাতেই রৌদ্র যেতে যেতে বলল, আমার একটা জরুরি কাজ আছে, তার জন্য যাচ্ছি, চিন্তা করো না, শেষ হলেই চলে আসব। রৌদ্র বাসা থেকে বের হয়ে আবার সেই মেয়েকে ফোন করল। ফোন কানে ধরে গাড়িতে উঠল, গাড়ি চালাতে শুরু করল। ঠিক তখনই রৌদ্রের চোখ পড়ল একটা বেলকনির দিকে, যেখানে এক মেয়ে বসে আছে। তার লম্বা লম্বা চুল এলোমেলোভাবে উড়ছে, পিছনের দিক দেখা যাচ্ছে, গায়ে কাঠালি রঙের চুড়িদার। এক মুহূর্তেই রৌদ্র থমকে গেল। এমন কেশবতী মেয়ে, তাও তাঁদের বাড়িতে? কে এই মেয়ে? রৌদ্র জীবনে মনে হয় না এমন চুল আর কখনো দেখেছে। পরক্ষণেই রৌদ্র নিজে নিজেই ভাবল, যেই হোক তাতে আমার কি। রৌদ্র আর কিছু না ভেবে ধীরে ধীরে বাড়ির গেট দিয়ে বেরিয়ে গেল। রাস্তায় হাওয়ার ছোঁয়া তার চুলে খেলছে। গাড়ি চলতে চলতে শহরের রোদ, ছায়া, গাছপালা আর পাশের সব কিছুর সঙ্গে মিলিয়ে যেন পুরো দৃশ্যটি এক ধরনের উত্তেজনা ও অদ্ভুত আকর্ষণ নিয়ে তার মনে জমে উঠল। রাতের বেলা খানবাড়িতে যেন হুল্লাহুলি শুরু হয়ে আছে। হলরুমে অগণিত মানুষ, সামনে নানা রকমের খাবারের আয়োজন, সবার মুখে হাসি, আলো ছায়ার খেলা, ঘর জুড়ে উৎসবের উচ্ছ্বাস। পাশেই সোফায় টকটকা মিষ্টি রমের কাতান শাড়ি পরে একদম নতুন বউয়ের মতো বসে আছে তুরা। তার উপস্থিতি পুরো ঘরটাকে আলোকিত করছে। আলোয় তার চুলের ঝলক, চোখের দীপ্তি সবকিছু মিলিয়ে যেন স্বপ্নময় দৃশ্য তৈরি করছে। কারণ আজকে তুরাকে দেখতে এসেছে শিহাব চৌধুরী, নামকরা ছেলে, বিজনেসম্যান, যে তুরাকে আগে থেকেই পছন্দ করত। তুরার কথা সে তার বাবা মাকে জানিয়েছে এবং বাবা মাও জানিয়ে দিয়েছে খান পরিবারকে। ছেলে ভালো হওয়ায় খান পরিবারের আর কেউ তা মানা করতে পারল না। তবে জানিয়ে দিয়েছিল বাড়ির বড় ছেলে সুইজারল্যান্ড থেকে ফিরে আসার পর বিয়ে দেবে। এখন রৌদ্র যেহেতু এসে গেছে, তাই শিহাব আর দেরি করতে চাইল না। আজ রাতেই তুরার সাথে এনগেজমেন্ট করে রাখতে এসেছে। পুরো আয়োজন, আলো ছায়া, মানুষের হুল্লোড় সব কিছুর সঙ্গে মিলিয়ে পুরো দৃশ্য যেন এক রোমাঞ্চকর ও সুন্দর অনুভূতির প্রতিফলন ঘটাচ্ছে। সবার আড্ডার মাঝেই শিহাবের বাবা সকল পুরুষকে উদ্দেশ্য করে বললেন, তো ভাই, রৌদ্র তো এখনো আসছে না, আর কতক্ষণ লাগবে? পাশে থাকা আয়ান বারবার রৌদ্রকে কল করছে, কিন্তু রৌদ্র কল ধরছে না। আয়ান আনোয়ার খানের দিকে তাকিয়ে বলল, জেঠু ব্রো, কল ধরছে না, অনেকবার ট্রাই করেছি। আনোয়ার খান বিরক্ত হয়ে নিজের ফোন বের করে নিজে রৌদ্রের নাম্বারে কল দিল। এদিকে রৌদ্র সেই মেয়ে জেরিনের সঙ্গে রোমান্সে মেতে আছে। গাড়ির ভিতরে দুজনেই একে অপরকে জড়িয়ে ধরে লিপকিস করছে। ফোন বারবার বাজতে দেখে জেরিন বিরক্ত হয়ে বলল, ওফ, ফোন দিচ্ছে কে? ধরলে ধরো, না ধরলে বন্ধ করে রাখো। রৌদ্র বিরক্ত হয়ে ফোনটা হাতে নিয়ে দেখল তার বাবার নাম্বার থেকে কল এসেছে। মুহূর্তেই বুঝে গেল বাবার কোনো গুরুত্বপূর্ণ কারণ আছে। রৌদ্র মাথার চুল পিছনে ঠেলে জেরিনের দিকে বলল, বেবি, আমি এখন বাসায় যাচ্ছি, কাল হোটেলে যাব, আমি তোমাকে অ্যাড্রেস দিয়ে দেব। রৌদ্র জেরিনের কাছ থেকে বিদায় নিয়ে সোজা বাড়ি চলে এলো। বাড়ির ভিতরে ঢুকতেই সে অবাক হয়ে গেল। ঘরে এমন তোলপাড়, সবাই যেন কোনো আনন্দ উৎসবের অপেক্ষায়। কিবাজন হেসে তাকাচ্ছে, কারোর হাতে চায়ের কাপ। আয়ান রৌদ্রকে দেখে সবাইকে দেখিয়ে বলল, ওই তো ব্রো এসে গেছে। রৌদ্র কয়েক সেকেন্ড দাঁড়িয়ে সবকিছু লক্ষ্য করল। চারপাশের মানুষজনের হাসি, কৌতূহলী চাহনি আর উচ্ছ্বাস সব মিলিয়ে মনে হলো যেন সে কোনো আলাদা জগতে ঢুকে এসে পড়েছে। আনোয়ার খান এগিয়ে এসে বলল, কখন থেকে তোকে কল করছি, ধরছিলি না কেন? রৌদ্র ফোঁস করে শ্বাস নিয়ে বলল, একটা কাজে ছিলাম ড্যাড। আচ্ছা, এত মানুষ কেন? রৌশনি খান এগিয়ে এসে হাসি মুখে বলল, ওমা, তোকে বলেছিলাম না আমাদের তুরার জন্য একটা ভালো সম্বন্ধ হয়েছে, তুই আসলেই আমরা বিয়ের কথায় এগোবো। এনারা তারাই। মুহূর্তেই রৌদ্র আবার সবার দিকে তাকালো। হঠাৎ তার চোখ পড়ল তুরার দিকে, যে একদম মাথা নিচু করে বসে আছে। তুরাকে দেখে মুহূর্তেই রৌদ্রের চোখ স্থির হয়ে গেল। অজান্তেই বুকের স্পন্দন কেঁপে উঠল। টানা টানা হরিণের মতো চোখ, ঠোঁটের কোণে ছোট্ট একটা তিল, যা একদম আকর্ষণ করে টানছে রৌদ্রকে। রৌদ্র হাঁ করে একধানে চুপ করে তাকিয়ে রইল তুরার দিকে, যেন চোখ সরাতেই ভুলে গেছে। মুহূর্তেই রৌদ্রের মনে একটা অদ্ভুত অনুভূতি জন্ম নিল, মিশ্রিত বিস্ময়, আকর্ষণ
ও হালকা উত্তেজনা। মনে হলো তুরার সরলতার মাঝেই একটা রহস্য লুকিয়ে আছে, যা তার মনকে টানছে। কিন্তু কেন এমন হচ্ছে?